আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই যে দেখেন কলমি শাকগুলি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলি কিন্তু আমার নিজের গাছের বীজ থেকে তৈরি করা শাক। আর কলমি শাক বীজ থেকে কিংবা এর ডগা থেকেও তৈরি করা যায়। খুব সহজেই কিন্তু ছাদ বাগানে কলমি শাক চাষ করা যায়। একবার যদি শুরুর দিকে লাগানো হয় কলমি শাকের বীজ কিংবা ডাল, তাহলে আর কখনোই কিনে খেতে হবে না। তো তার থেকে কলমি শাক চলেন পরে হারভেস্ট করি। আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করি। আসলে এটা আমার গাছে হবে আমি কখনো ভাবতে পারিনি। একটু দুঃখজনক, একটু না অনেকটাই মন খারাপ। আসলে গাছটা যে আমার এভাবে নষ্ট হচ্ছে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসলে বেশ কিছুদিন আগে আপনারা হয়তোবা খেয়াল আছে কিনা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা মনে থাকলেও থাকতে পারে যে আমার কিছু গাছ মারা গেছিলো। তারপর তার সাথে সাথেই কিন্তু আমার এ গাছেরও পাতা ঝরে গেছিলো। ওই গাছগুলি কেন মারা গেছিলো অনেকেই জানেন যে আমার টবের মাটিতে কেউ কিছু মিশিয়ে দিয়েছিল, যার কারণে গোড়া পচে শুকিয়ে মারা গেছে ওটা গ্রহণ করার ফলে গাছ। তো তারপরে থেকে আর আমি আমার গাছে পাতা করতে পারি না। সাজনা গাছে পাতা হতেই চায় না। 2-4টা করে পাতা হয়, আবার ঝিমিয়ে পড়ে, মানে ঝরে যায়, মানে থাকেই না। গাছটা আর আগের অবস্থায় আসে না। তবে মরে যায়নি গাছটা, অনেক সাজনা হয়েছিল। তো ভেবেছিলাম হয়তো বা অতিরিক্ত ফলনের কারণে পাতাগুলি ঝরে গেছে। তখন সন্দেহ হয়েছিল, কিন্তু ওভাবে করে যেহেতু গাছটা তাজা ছিল, ফল ছিল, সব কিছু ঠিক ছিল, এর জন্য অত গুরুত্ব দেইনি। আসলে আমি গুরুত্ব না দিয়ে অনেক বড় ভুল করেছি। তো কালকে হঠাৎ গোড়ার দিকে একজনকে দেখাতে যেয়ে খেয়াল করে দেখি যে অবস্থা। আর এমন মুহূর্তে আমি দেখেছিলাম যে এটার কোনো ট্রিটমেন্ট করার আমার উপায় ছিল না। তো আজকে পরের দিন সকালবেলাতে আমি চলে এসেছি ছাদে। আর দেখছেন কতগুলা হলুদ নিয়েছি। আমি সবার কাছে বিশেষ করে কয়েকজনের গ্রুপে দিয়েছিলাম, পোস্ট করেছিলাম যে গোড়াতে কি দেওয়া যায়। তো আমার মাথায় কাজ করছিল না আমি কি করব না করব। তো সবাই বলেছে ছত্রাকনাশক স্প্রে দিতে। তো আমার কাছে তো কোনো ছত্রাকনাশক নেই, আমি ছত্রাকনাশক ব্যবহার করি না। এর জন্যে এভাবে করে বেশি করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো জানি না কি হবে আমার গাছটা। আর গাছটার জন্য প্লিজ সবাই একটু দোয়া করবেন। তো এবার আসি কলমি শাক টবে কিভাবে চাষ করবেন, মানে মাটি কিভাবে তৈরি করবেন কলমি শাকের, আর দ্রুত কিভাবে শাক বড় করা যায় এ নিয়েও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেকেই করে আর না জেনেও করে, আবার জেনেও করে। তবে আপনাদের মনে করাইয়া দেওয়া জন্যেই কিন্তু আমি বলবো। এই শাকগুলি কিন্তু আমি কিছুদিন আগেই বীজ বপন করেছিলাম। একটা কথা মাথায় রাখবেন, শাক চাষের ক্ষেত্রে শাক চাষ মূলত নাইট্রোজেন খাবার বেশি পেলে অনেক দ্রুত বাড়ে। যেহেতু আমাদের পাতা ডগা এগুলি খাবো, এর জন্য নাইট্রোজেন সারটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এভাবে মাটি তৈরি করার পর যদি আমরা সারিবদ্ধভাবে শাক চাষ করি, মানে বীজগুলি বপন করি, তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। এমনকি গাছটা অনেক ভালো হয়, হারভেস্ট করতে সুবিধা হয়। এই যে দেখেন আমি লাইন ধরে করার কারণে আমি কিন্তু খুব সুন্দর মতো সিরিয়ালভাবে তুলে নিতে পারছি। আমি কিন্তু কেচি দিয়েও কেটে নিতে পারতাম, তবে আপনাদের দেখালাম যে আঙুল দিয়ে নখ দিয়ে কত সহজেই কিন্তু কেটে যাচ্ছে। কতটা কচি, এত বড় বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেকটা কচি। এর জন্য মূলত শাক হাত দিয়ে তুলছি। আর বিশেষ করে আমার শাক তুলতে কিন্তু বেশ ভালো লাগে হাত দিয়ে, কেচি দিয়ে আমার কাছে অতটা সুবিধা লাগে না। তো লাইন লাইন করে লাগানোর ফলে কিন্তু অনেক সুবিধা হয়, আলো বাতাস চলাচল করে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখেন আমি এক লাইন তুলে ফেলেছি, এই যে আর কেমন কত সুন্দর লাগছে। তো অবশ্যই আপনারা এভাবে লাইন ধরে লাগাবেন। একবার চেষ্টা করে দেখবেন আমার কথা শুনে। যদি এই আপুকে বিশ্বাস করেন তাহলে একটু মানে লাইন করে করার চেষ্টা করবেন। যে কোনো শাক, শুধু যে কলমি শাক তা কিন্তু না, সব ধরনের শাকই একটু লাইন করে করলে খুব ভালো হয়। তো এরপরে আসি, যখন চারা বের হয়ে যাবে তখন আমরা পানি না দিয়ে গোড়াতে, আসলে পানির বিষয়টাও একটু খেয়াল করতে হয়। ছোট যখন চারা অবস্থায় থাকে তখন যদি একটু বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু গোড়া পচে মরে যাবে। তবে কলমি শাক মনে হয় না মরবে, যেহেতু এগুলি পানিতেই থাকে। তো তারপরে থেকে যখন 2-4 পাতা হবে পরে থেকে আপনারা প্রতিদিন সকাল বিকাল, মোট কথা যতবার গাছের কাছে আসবেন ততবার একটু করে ঝাঁঝরি দিয়ে কিংবা হাতের ছিটা দিয়ে কিংবা বোতল ফুটো করে আপনারা পানি গাছের
ছিটিয়ে দিতে পারেন। এতে করে গাছ সরাসরি সেই পানিটা গ্রহণ করতে পারে এবং দ্রুত শাক বড় হয়। খুব অল্প দিনেই কিন্তু শাকটা বড় হয়ে যায়, 15-20 দিনেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যায় খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু কোনো রকম সার দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, এমনিতেই এই শাকগুলি এত সুন্দরভাবে হয়েছে। শুধুমাত্র মাটি একটু নাইট্রোজেন সমৃদ্ধ ছিল। আর তারপরে এই যে আমি প্রতিদিন কিন্তু পানি এভাবে করে ছিটিয়ে দিতাম। তো আপনারাও এই কাজটা করলে দেখবেন আপনাদের শাক অনেক দ্রুত বড় হচ্ছে আর কচি থাকবে, মানে অল্প দিনে হারভেস্ট করতে পারেন, বেশি ফলন হবে। তো এই হচ্ছে মানে শাক চাষ করার একটা টিপস, অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনারা রেগুলার করতে থাকেন কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এই শাকগুলি কিন্তু আমার আর কোনো কিছুই করার লাগে নাই, 2-1টা যে হলুদ পাতার সাথে উঠে যাচ্ছে এগুলো একটু দেখে তারপরে কেটে ধুয়ে ব্যাস রান্না করে নিয়েছি। ভেবেছিলাম আরও একটা টবে করব, তবে যেহেতু আমার একটা টবের কলমি শাক দিয়েই হয়ে যাচ্ছে, এজন্যে আমি আর একটা টব লাগাবো না। কারণ আমাদের ঘরে কলমি শাক তেমন সবাই কেউ পছন্দ করে না, হয়তো বা একবার খায়, দ্বিতীয়বার আর খেতে চায় না। তো এজন্যে কিন্তু আমার এই টব থেকে যতগুলো শাক আমি পেয়েছি ঠিক এগুলি হলেই আমার জন্য যথেষ্ট। এর জন্যে আর আমি কলমি শাকের বীজ বপন করব না। তো খুব একটা যে কম হয়েছে একটা টবে থেকে তা কিন্তু না। বাজারে কেনার পরে যেই বাছার পরে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে যেই পরিমাণ হয়, মানে 2 আঁটি থেকে একটু কম পরিমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু অনেক। হয়তোবা 2 আঁটি বাজার থেকে কিনে আনলে এর থেকে হয়তোবা একটু বেশি হতো, 18 আর 20। যদি আমার শাকগুলি হয়েছে 18 আর ওটা 20, মানে অল্প একটু বেশি হতো এ আর কি। তো খুব ভালো মতোই কিন্তু গলে গেছে, আর এত বড় বড় ডগা, তারপরেও কিন্তু দেখা যায় একদম কচি। তো ভাবলাম যেহেতু একটু কম পরিমাণে হয়েছে, তো এই ছোট ছোট কলমি শাকগুলিই কিন্তু তুলে নেই। আর এই টব থেকেই আমি বীজ করে ওই টবে লাগিয়েছি বীজ, তারপরে কিন্তু শাকগুলি হয়েছে। এটাই কিন্তু আমার মাদার প্ল্যান্ট, যেটাই বলেন না কেন। তো আমি কাটিং করে দিয়েছিলাম আর একবার এখান থেকে হারভেস্ট করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, কলমি শাকে তেমন কোনো যত্নই লাগে না, কোনো কিছুই লাগে না, একটু পানি দিলেই হলো। আর যদি আপনারা টবের ভিতরে ফুটো না করে কিছুটা কাদাযুক্ত পানি রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। এই টিপসটি ফলো করে দেখতে পারেন। তো এইদিকে আমার বিনসের 2টা বিনস পেকে গেছিলো, তো সেটাই আজকে আমি উঠিয়ে নিব। আসলে বিনসগুলি হয়তো বা কারো চোখে পড়েনি, না হলে কেউ নিয়ে নিত। আর এদিকে আমি এসে তো অবাক, এই ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স গাছগুলিতে কিন্তু ফুলের দেখা পেয়েছি। জানি না কী হবে, আদৌ এতটুকু গাছে ঢ্যাঁড়স হবে কি না। তবে জাতটা খুব ভালো, যেহেতু এতটুকু গাছেই এসেছে এর জন্য খুব ভালো জাতটা। আর শুধুমাত্র যে একটা গাছে এসেছে তা কিন্তু না, আমি আরও চেক করে দেখেছি ওগুলোতেও এসেছে। তো বিনসের বীজগুলি আমি আগামী বছরের জন্য করব। আর কয়টাই কিন্তু আমার এবার একটা গাছে বিনস হয়েছে, এর জন্যে আমি আর খাবো না, হয়তো বা 2-3টা বীজ রেখে বাকিটা যখন তুলে ফেলবো। আসলে কয়টা বিনস আর কি খাওয়া যায়, আলাদা করে তো টেস্ট নিতে পারবো না, অন্য কোনো কিছুর সাথে দিতে হবে, এর জন্যে খাওয়ার অত আগ্রহ নাই। আর গাছের টমেটোগুলি প্রতিদিনই দেখা যায় ছাদে আসলে খাওয়া হয়। তো আজকে যেহেতু পেকে আছে, বেশ কয়েকটা হারভেস্ট করছি, এর জন্য একটু তুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সজনে গাছটার জন্য প্লিজ সবাই দোয়া করবেন। আমার গাছটা এত ভালো, এত সজনে ধরে, এত ভালো জাতের, এই অবস্থা হয়ে গেছে, জানি না কিভাবে কি হলো। আর এর থেকে যদি বেটার কোনো সমাধান থেকে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সজনা গাছটার জন্য। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ার কিন্তু আমার অনেক বড় কাজে দিবে। আর হ্যাঁ, একটা লাইক তো অবশ্যই করবেন। তো আরেকটা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় দেখায়, কয়দিন আগে এখান থেকে কিন্তু আমি ছিম হারভেস্ট করেছি। আবার যেই থোকা থেকে ছিম হারভেস্ট করেছি সেই থোকাতেই কিন্তু আবারও ছিমের ফুল বের হচ্ছে। তো একবার যদি ছিম ধরে তাহলে ওইটা থেকে 2-3 বার করে ধরে। তো এইদিকে কি চিচিঙ্গাগুলি মাশাল্লাহ বড় হচ্ছিল, ভাবছিলাম এইটা বীজের জন্য রেখে দিব, তাহলে কিন্তু ভালো হবে, বীজ হারাবে না। আর গতকাল তাড়াহুড়া করে সন্ধ্যার সময় কিছু ছিম উঠিয়েছি, প্রায় 1 কেজি মতো, 2 জনে মিলে। সামনে যেই ছিমগুলি পেয়েছিলাম তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলেছি, এজন্য আপনাদের সাথে তাড়াহুড়ায় আর দেখানো হয়নি। তো এখনও কিন্তু মাশাল্লাহ অনেক ছিম আছে, অনেক আছে।